আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে। মানে রবীন্দ্রনাথের গান নিয়ে মিম তৈরি করতে হবে, ইটস নট নেসেসারি। মানে কত কিছুই তো আছে বাই রবীন্দ্রনাথ। 97-এ বাবার চলে যাওয়া, সেই সময় থেকে উপলব্ধি করে আসছি যে রবি ঠাকুর জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছেন। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার জাস্ট দুটো লাইন মনে পড়েছে, যে আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। হারাই হারাই সদা হয় ভয়ে, হারাইয়া ফেলি চোখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। দারুণ দারুণ। মানে এরকম একটা গান শোনার পর তারপর সত্যি কথা বলতে কথা বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। তোমাকে অনেক অনেক স্বাগত পূর্ণিদি আমাদের এই নাথ দ্য কসমিক সাউন্ডের স্টুডিওতে। কেমন আছো? এমনি অ্যাপারেন্টলি ভালো আছি, বাট আমাদের চারপাশের যা পরিস্থিতি বা প্রত্যেক দিন নতুন নতুন যা সব ঘটনা চারদিকে ঘটছে, প্রত্যেক দিনই শুনতে পাই কিছু না কিছু, হয় কারুর চলে যাওয়া, নয়তো এই যে কাশ্মীরের একটি ভয়ঙ্কর ঘটনা, বা চারপাশের সার্বিক যা পরিস্থিতি, তাতে ভালো থাকা মোটেই যায় না, একেবারেই যায় না। মানে ভেতর থেকে যে ভালো থাকাটা বোঝায় সেটা একেবারেই নেই, কিন্তু অ্যাপারেন্টলি হ্যাঁ আছি। আমি যেভাবে তোমার সঙ্গে আড্ডায় কথা বলবো বলে ভেবেছিলাম, এখন প্রশ্নটা মোটামুটি একটু গুলিয়ে যাচ্ছে আর কি। কারণ কি মনে হয় যে ওরম করে আসলে হয় না। হ্যাঁ, ওরম করে হয় না। আর আমি না কখনোই সেরকম ভাবে স্ক্রিপ্টেড চলতে পারি না। লোপামুদ্রামের যে খুব সুন্দর একটা কথা রয়েছে আর কি, উনি আগরতলায় যখন প্রোগ্রাম করতে এসেছিলেন তো বলছিলেন যে মিউজিক মানে যারা আর্টিস্টরা রয়েছে আর কি, ওদের বারবারই বলছে যে ম্যাডাম আপনি গানগুলো দিন, কোন গানগুলো আপনি স্টেজে গাইবেন। তো উনি বেশ অনেকবার নাটা করেও 10-15টা গান দিলেন। সেই গানটা থেকে উনি মাত্র 2টো গান গাইলেন এবং স্টেজে উঠে বললেন যে আমার হয়তো অন্য কিছু একটা হয়ে গিয়েছিল, আমি বাকি সব
তখন যা মনে হচ্ছিল সেগুলোই গাইছিলাম, এবং তারপর বারবার বলছিলেন যে আমি খুব সরি যে এইগুলো তোমাদের সঙ্গে করাটা উচিত হয়নি আমাদের। এই হচ্ছে এটা হয়, আমারও বহুবার হয়েছে যে ঠিক করে গেছি এক গান কোথাও গাইবো, আর গিয়ে মনে হয়েছে যে না, কেন যেন ওই মুহূর্তে মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেল, মনে হয়েছে না অন্য গান গাই। এটা হয়, এরকম হয়। এই যে তুমি পরিস্থিতির কথা বললে, তুমি অনেকদিন ধরে রবীন্দ্র চর্চার সঙ্গে যুক্ত রয়েছো, নিজেকে যুক্ত রেখেছো, কি মনে হয় আমরা যেমনটা শুনি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমাদের জন্য গান লিখে দিয়ে গেছেন, কিছু একটা বলে গেছেন, সেটা তুমি তোমার জীবন দিয়ে কতটা উপলব্ধি করতে পেরেছো? বাবা, এ তো প্রতি পদে পদে প্রত্যেক দিন মানে প্রতি মুহূর্তে টের পাই আর কি, যে মানে রবি ঠাকুর জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছেন, একদম প্রতি মুহূর্তে সব সময়তে টের পেয়েছি। বিশেষ করে আমি বলবো মানে লাস্ট ধরো 27 বছর ধরে আমি টের পেয়ে আসছি। আচ্ছা। যে মানে যবে থেকে বাবা চলে গেছেন, মানে সেই 1997-এ বাবার চলে যাওয়া, সেই সময় থেকে উপলব্ধি করে আসছি যে রবি ঠাকুর জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছেন, কারণ প্রত্যেকটা পদে প্রত্যেকটা মুহূর্তে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন। জানি না এই সার্বিক পরিস্থিতি আদৌ কতটা ঠিক হবে বা সামনের দিনগুলোতে কি আসতে চলেছে, কিন্তু রবীন্দ্রনাথ আছেন, থাকবেন। একদম মানে চিরকাল ছিলেন, আছেন, থাকবেন। এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যেও আমি দেখতে পাই রবীন্দ্র প্রেম যে একেবারে নেই তা কিন্তু না, আছে। আমি প্রসঙ্গক্রমে বলি, আজকেই দুপুরবেলা একটা আমার ফেসবুক প্রোফাইলটা খুললে পরে তুইও পাবি, বা আমি পোস্ট করেছি একটি ছোট্ট বাচ্চা মেয়ে, মানে তার বয়স হলো বোধহয় হার্ডলি, আমি চিনি না তাকে পার্সোনালি, আমার একজন মানে পরিচিত, ওনার প্রোফাইল থেকে শেয়ার করা আমার গানটা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মানে সে পরে ক্লাস 2-তে মাত্র, কথাও ঠিক মতো সে, আর রবি ঠাকুরের গানের আমরা জানি যে কথাগুলো আসল এবং কঠিন কঠিন শব্দ। একটি গান আছে, এই তো তোমার আলোক ধেনু, এইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর করে গাইছে, মানে আর প্রত্যেকটা পুরোটা গান মুখস্থ। তা ওটা মানে ভাবার কোনো কারণই নেই যে এই জেনারেশনের ছেলেমেয়েরা বা পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথের গান পছন্দ করবে না, থাকবেন, উনি ছিলেন, আছেন, থাকবেন। মানে এই যে 25শে বৈশাখ, এটা নিয়ে যে বাঙালির একটা উন্মাদনা থাকে, মানে আমরা যত কিছুই করি না কেন, যে এরকম ভাবেই কাজের মধ্যে নিজেকে যুক্ত করে রাখি না কেন, বিজি হয়ে যাই না কেন, ওই দিনটা কিন্তু আমাদের মনে আসেই, এবং কিছু না কিছু আমাদের একটা না একটা অ্যাক্টিভিটি চলতেই থাকে। এই যে 25শে বৈশাখ নিয়ে উন্মাদনা, তুমি যখন ছোট ছিলে তখন কিরকম ভাবে সেলিব্রেট হতো, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিরকম সেলিব্রেট হচ্ছে, কি বলবে এটা নিয়ে? পুরোই পাল্টে গেছে সবকিছু। সেলিব্রেশন তো আছেই, থাকবেই, কিন্তু মানে তখন যেরকম ছিল আর আজকে যেরকম, সেগুলো অনেকটা পাল্টে গেছে। আসলে সার্বিক, ওই যে বারবার ওই কথাটা চলে আসছে যে মানে সার্বিক পরিস্থিতিটাই তো পাল্টে গেছে, যার জন্যে সেলিব্রেশনের মাধ্যমটা হয়তো পাল্টে গেছে, বাট সেলিব্রেশন তো নিশ্চয়ই আছে। ছোটবেলায় যখন 25শে বৈশাখ আলাদা করে সেরকমভাবে তো বুঝতে পারতাম না যখন ছোট ছিলাম। প্রত্যেক দিনই রবীন্দ্রনাথের গান কিছু না কিছু হয়তো শিখছি, কিছু না কিছু শুনতে পাচ্ছি, তো তার থেকে মনে হতো যে 25শে বৈশাখ আলাদা করে যে কিছু, হ্যাঁ রবি ঠাকুরের জন্মদিন, ওইটা একটা ব্যাপার ছিল যখন একদম ছোট ছিলাম, যখন বুঝতে পারতাম না। রবি ঠাকুরের ছবিতে মনে হতো একটু ফুল দিই। আর আমার ছোট থেকে পার্সোনালি একটা জিনিস খুব অপছন্দ, মানে যে মানুষটা নেই পৃথিবীতে, সে কোথাও না কোথাও তো এক্সিস্ট করছে নিশ্চয়ই, সেটা আমি বিলিভ করি, কারণ সোল তো কখনো যায় না, ওটা থেকেই যায়। আর বিশেষ করে গুড সোল যেগুলো, আমি বিশ্বাস করি যে সেগুলো থাকে। আমার পার্সোনালি খুব অপছন্দ ছিল একটা ছবিতে মালা পরানো এবং ধূপকাঠি জ্বালানো, এগুলো আমার স্টিল নাও, মানে আমি করি না, এগুলো আমার একদমই ভালো লাগে না। আমি বরং একটা ছবির সামনে একটা ফুল রাখবো, সেটা আমার খুব পছন্দের ছিল, সেটা ছোট্টবেলার থেকেই ছিলাম। তা আমি কোথাও একবার গিয়ে, আমার মনে আছে রবি ঠাকুরের ছবির সামনে এরকম ধূপকাঠি জ্বালানো, এবং মানে তুই বলাতে কথাটা মনে হলো সাডেনলি, এইটাই না মজা, এই যে আড্ডার মাধ্যমে কিছু আমরা যে কথা মনে করে দেওয়া বা একটু রিলেট করে কথা বলা। আমার মনে আছে একজনের বাড়িতে গিয়ে আমি এরকম পেয়েছিলাম রবি ঠাকুরের ছবিতে এরকম মালা পরানো আর একটি ধূপকাঠি জ্বলছে সামনে। আমি মানে উঠে গিয়ে কাউকে না জিজ্ঞেস করে ধূপকাঠিটা নিভিয়ে দিয়েছি। তো আমাকে জিজ্ঞেস করতে, তুই এটা নেভালি কেন, ওরা জ্বলছিল তো। আমি বললাম উনি তো রবি ঠাকুর, জ্বালাতে নেই সামনে। কি বুঝে বলেছি আমি নিজেও জানি না, কিন্তু মানে পরে বুঝেছি যে আমার ওই জায়গাটা একটা ভালো লাগা ছিল না, যে কারুর মানুষটা নেই যেহেতু আমি ওটা করব না। তো আর ছোটবেলায় স্মৃতি বলতে
ছন্দনীর যেটা এখনো আছে, সেই ছন্দনীরের কম্পিটিশনে আমরা তখনও নাম দিতাম। মানে সেই ছন্দনীর আজকে ইনফ্যাক্ট আমারও মনে আছে, আমিও একবার গল্প লেখায় নাম দিয়েছিলাম এবং পুরস্কৃত হয়েছিলাম। আচ্ছা, ওইটা একটা ক্রেজ ছিল যে আমারও প্রাইজ পেতে হবে। মানে কি প্রাইজ পাবো দ্যাটস নট ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে একটা কিছু পাবো, প্রাইজ পাবো। মানে মজা লাগে ওই দিনগুলো মনে করলে, যে কতটা সময় বার হয়ে এসছে, কত কিছু পাল্টে গেছে, কিন্তু এই ছোট ছোট মোমেন্টস গুলো সবসময় তো থেকে যাবে। তোমার জাস্ট কথা প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে চাই, এই আজকাল ফেসবুকের মাধ্যমে তো অনেক জিনিস আমাদের সামনে চলে আসে। তো গত 2-3 বছর আগে একটা জিনিস দেখছিলাম যে রবি ঠাকুরের ছবির সামনে নানা রকম ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে, লুচি মিষ্টি এরকম ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে ধরো ওই গোপাল ঠাকুরকে যেরকম কাপড় পরায় এরকম কাপড়ের একটা কিছু রবি ঠাকুরকে পরিয়ে রেখেছে, কেক কাটা হচ্ছে, মানে জন্মদিন বলে কথা, তো কেক তো থাকবে এরকম একটা ব্যাপার। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? না একদমই না, আমার ভালো লাগে না খুব একটা, মানে ওরম করার কি আছে। হ্যাঁ অনেকে আবার বলে, আমি শুনতে পাই, বা আমাকেও অনেকে অনেক ইন্টারভিউতে বা কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি তুমি ঠাকুরের জায়গায় রাখো? আমি একদমই না, মানে ঠাকুরের জায়গায় রাখার তো কোনো ব্যাপার নেই। উনি একটা মানুষই তো ছিলেন, ডেফিনেটলি একটা এক্সট্রা অর্ডিনারি কোনো একটা পার্সোনালিটি। তাকে নিয়ে পুজো করতে হবে নট নেসেসারি, মানে পুজোর আসনে নিয়ে একদম ঠাকুরের আসনে বসিয়ে দিতে হবে না। এবং ওইটা বলে বলে কোথাও একটা জায়গায় নিজেকে আলাদা আলাদা মনে হয়। একদমই তাই, উনি তো প্রত্যেকের জন্য, এই যে সৃষ্টিগুলো তো মানুষের জন্যই করে গেছেন না, এবং ওনার প্রত্যেক দিনের জীবনের অভিজ্ঞতা থেকেই ওনার এই সৃষ্টিগুলো করা, এত হারানো জীবনে ওনার সেই জায়গাগুলো থেকে উনি এই সৃষ্টি করে গেছেন। তো এই মানুষটাকে নিয়ে এরকম করার কোনো মানে আমি অ্যাটলিস্ট খুঁজে পাই না। এটাই যে আলাদা করে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, এই যে আরেকটা দিন ওনার মৃত্যু দিন, আমার মনে হয় কোনো সময়তেই আমার কাছে ওই আলাদা করে 25শে বৈশাখ 22শে শ্রাবণ, হ্যাঁ যেরকম আমাদের প্রত্যেক দিনের একটা ডেট ইম্পর্টেন্ট থাকে প্রত্যেকের লাইফে, সেই ডেটস হিসাবেই ঠিক আছে, বাট আমার কাছে প্রতিদিনই প্রত্যেক দিনেই রবীন্দ্রনাথ। এবং সত্যিই মনে হয় তুমি প্রায় সময় বিভিন্ন নিজস্ব গান কম্পোজ করছো, বিভিন্ন ধরনের তোমার সৃষ্টির সঙ্গে আমরা প্রতিনিয়ত আপডেটেড থাকছি। সেই কোভিডের টাইম থেকে আমি তোমাকে একটু বেশি করে ফলো করছি, এবং ওই সময়টায় আমরা যেহেতু অনেকটা সময় বাইরের কাজগুলো থেকে দূরে ছিলাম, তো সেই কারণে সৃষ্টিশীল কাজগুলো বোধহয় আরো একটু বেশি করে আমাদের হয়েছিল। এবং সৃষ্টিশীল কাজের থেকেও কি বলতো, ওই সময়টা না প্র্যাকটিস করার অনেক বেশি টাইম পেয়েছিলাম, এটা মনে হয়। কারণ সারাক্ষণই তো ফ্রি, কোনো কাজ পাচ্ছি না করার মতো, হয় রান্না করবি তুই কতক্ষণ, হ্যাঁ সারাদিন তো আর 24 ঘন্টা কেউ রান্না করছে না, ডাল বোনা কফি বার কত বানাবে তখন, কত ঠিক ঠিক একদম তাই, একদমই তাই। যদিও আজও আমি পাই না সেটা বানাতে, ওটা কি কফি ছিল আমি আজও বুঝতে পারিনি, শুধু কতগুলো ফেনা মনে আছে ছিল। আচ্ছা যাই হোক, তো সেই সময়টাতে না প্রচুর চর্চা হতো, মানে ওই প্র্যাকটিস করার যে বিষয়টা সেটা পেতাম, যা এখন পাই না একেবারেই। এখন হয়ে গেছে কি বলতে, ওই যে তুই ডেকেছিস গান গাইলাম, কোথাও গিয়ে একটা অনুষ্ঠান করলাম, প্র্যাকটিস জিনিসটা যেটা, এটা করারই সময় পাই না, সেটা হলো মুশকিলটা। তুমি তো চাকরি সূত্রে একটি স্কুলে রয়েছো, পড়াও সেখানে, তো আমরা যখন ছোট ছিলাম তখন সেখানে যেরকম ভাবে রবীন্দ্র চর্চা হতো বা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হতো, আজকের দিনে দাঁড়িয়ে জিনিসটা কি ঠিক সেম রয়েছে না কিছুটা পরিবর্তন হয়েছে? আজকাল তো আমরা সবকিছুর মধ্যে একটা ফিউশন ব্যাপারকে তুলে ধরার চেষ্টা করি, কতটুকু ফিউশন হয়েছে সেখানে? একদমই, এখন সেলিব্রেট যে হয় না তা না, নিশ্চয়ই সেলিব্রেশন হয়, স্কুলেও হয়, বিকজ এখন একটা গভর্নমেন্ট অর্ডার থাকে, তার জন্য বাধ্যতামূলক ব্যাপার হয়ে গেছে যে 25শে বৈশাখ সেলিব্রেট করতে হবে। তো আমার স্কুলে এবারও আছে, আমরা একটা নিজেদের মতো করে একটা ডেট ঠিক করে নিই, কারণ 9 তারিখে এমনি যেহেতু বন্ধ থাকে স্কুল, তো তাই 9 তারিখে সেরকম ভাবে কিছু হয়তো হচ্ছে না, কারণ সরকারি অনুষ্ঠান থাকছে, অনেক কিছু থাকছে, আগে অনুষ্ঠান পালন করা যায় না, মানে কারোর জন্মদিন, যার জন্মদিন তার জন্মদিনটা হয়ে গেলে পর অনুষ্ঠানটা করা উচিত, এটা আমার মনে হয়। তাই মানে আগে করে ফেললে তো মানুষটার জন্মদিনটাই এলো না, আগে এটা অনুষ্ঠানটা সেলিব্রেট করার কোনো মানে থাকে না। তাই আমরা একটা ডেট ঠিক করে, আমরা একটা ডেট ফিক্স করেছিলাম স্কুলের 14 তারিখ। তোমার এই লজিকটা আমার খুব ভালো লাগলো এই কারণে, বিকজ আমরাও দেখবে আমরা যখন আমাদের নিজের জন্মদিনগুলো আসে, আমরা যখন বন্ধুদেরকে পার্টি দেই, অন্তত বার্থডেটা যাওয়ার পর পার্টিগুলো হয়, হয়তো ওই দিন হচ্ছে না, সেদিন হয়তো হয় না, সবাই বিজি থাকে, দিনটাই তো এলো না। তো এইবার ধরো সেই দিনটা চলে গেলে পরে তারপর আচ্ছা ঠিক আছে বিলেটেড হলো, ওই হলো সেই হলো, সেটা হচ্ছে একদম তাই, ওটাই হওয়া উচিত। নালে
ওই দিনটার যে পার্টিকুলার ইম্পর্টেন্সটা সেটা তো আর আগে হয়ে যেতে পারে না, দিনটা এলে তবে তো হবে। তো স্কুলেও সেরকম, আমার স্কুলে 14 তারিখ একটা ডেট ফিক্স করেছি, আমরা নিজেদের মতো করে বাচ্চাদের নিয়ে যতটুকু পারি আমরা সেলিব্রেট করব। সব স্কুলেই আমি আশা করি, সব শুধু স্কুল না, কলেজগুলোতেও নিশ্চয়ই হয়ে থাকে, আর বিভিন্ন জায়গায় তো হচ্ছেই। কিন্তু ওই যে বললি ফিউশনের ব্যাপারটা, এটা তো একটু সত্যি কন্ট্রোভার্সির জায়গা, খুবই কন্ট্রোভার্সির জায়গা। ফিউশন ইন দ্য সেন্স, এখন আজকাল মানুষ শুনতে যেটা কানে পছন্দ করে সেটাকেই গ্রহণ করে, মানে তোর ভালো লাগা একরকম, আমার ভালো লাগা আরেক রকম, আরও 4-5 জনের 4-5 রকমের ভালো লাগা। তো যে যেভাবে নিচ্ছে বিষয়টা তার উপর ডিপেন্ড করে। বাট তুই যদি বলিস যে মানে আমার পার্সোনাল লাইকিংসের কথা, মানে খুব একটা ফিউশন আমি পছন্দ করি না, তার মানে এই না যে এক্সপেরিমেন্টাল কাজ আমি ভালোবাসি না, খুবই ভালোবাসি করতে। এবং আমি রবীন্দ্রনাথের গানে গিটারের যে প্রয়োগটা, এটা আমার পার্সোনালি খুব ফেভারিট, খুব ভালো লাগে। ওয়েস্টার্নস, প্রচুর ওয়েস্টার্ন গান আমি নিজে শুনি। আমি রবীন্দ্রনাথের গান গাই মানে এই না যে আমি অন্য গান শুনি না, আমি খুব ওয়েস্টার্ন মিউজিকও শুনি, আমার ভালো লাগে শুনতে। কিন্তু আজকাল যেটা দেখা যায় বিভিন্ন জায়গায়, সেটা হলো গানকে ছাপিয়ে চলে যায় মিউজিক। তাতে কি হচ্ছে, গানের যে বিষয়টা সেটা চাপা পড়ে যায়, সেটা যেন না হয়। আমার মানে এমন হয়, ধরো মিউজিকটা এতটা লাউড হয়ে গেল, কারণ কি রবীন্দ্রনাথের গানের মধ্যে শব্দের উচ্চারণগুলো খুব মাইনে রাখে, একদম আসল। তো এবার সেটাই যদি বোধগম্য না হলো আমার, সেটাই যদি শ্রুতিমধুর না হলো, তাহলে তো মিউজিকটা গানটাকে যেন ছাপিয়ে না যায়, আর কিছু না। গানের আজকাল কেন, সবসময় তো আমি এটা মেনে এসেছি, বা আশা করি সবাই মানবে এই কথাটা, যে মিউজিশিয়ানস যারা আমাদের সাথে বাজান, যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টস যারা বাজান, মানে দে প্লে আ ভাইটাল রোল। রাইট। কারণ ওই যে মিউজিকটা যদি গানটার সাথে না থাকতো, তাহলে মানুষ এত শুনতো না। শুধু গানটা আজকাল কেউ শুনতে চায় না, বা গানটার যে বিউটিটা, এটা অনেক বেশি বাড়িয়ে দেয় মিউজিক। কিন্তু অনেক ক্ষেত্রে ওইটা যেন না হয়, যে গানটার কথাগুলো বা গানটাকে ছাপিয়ে যেন মিউজিকটা চলে না যায়। আজকে যেমন ধরো আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকছি, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেন্ড চলে আসে। এই সময়টায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্রেজেন্ট করাটা ঠিক কতটা জরুরি, যে তাহলে নতুন প্রজন্ম কিভাবে শিখবে, জানবে, বুঝবে, বা কতটুকু বুঝতে পারবে, কি মনে হয়? শুধুমাত্র ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া প্লেজ আ ভাইটাল রোল, তো নিশ্চয়ই। কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেককে অনেক প্ল্যাটফর্ম এবং অনেককে অনেক জায়গা তৈরি করে দিয়েছে। তুই তোর জীবন দিয়েও তুই বলতে পারবি যে অনেকেই তোকেও জেনেছে, চিনেছে সোশ্যাল মিডিয়ার কারণেও অনেকটা। বিকজ আমরা কোথায় গিয়ে সেটা করবো, নালে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে মার্ক জুকারবার্গ দিয়েছেন, যে নিজেকে তুলে ধরার। বা এই যে ইউটিউব বা বিভিন্ন যে মিউজিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, স্পটিফাই বল বা বিভিন্ন যা যা আছে, জিও সাভন, অনেক কিছু আছে এখন, বেরিয়ে গেছে অনেক কিছু, অনেক ইজি হয়ে গেছে লাইফ। আগে যেটা এতটা ইজি ছিল না, এখন মানুষের কাছে পৌঁছে যাওয়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আমি আমার মানে গানের জার্নি দিয়েই বলতে পারি যে আমি কোনোদিনও মানে প্রফেশনালি গান বাজনা করবো, সেটা আমি মানে আই নেভার থট, মানে কোনোদিনই আমি সেটা চাইও নি, বা আমি মিউজিকটাকে কোনোদিন প্রফেশন হিসেবে নিইনি বা নিতে চাইনি। মানে বিশেষ করে আমার বাবার এটাতে খুব আপত্তি ছিল, যে তুমি গান করো, 100 বার গান গাও, তাতে কোনো আপত্তি নেই, বাট ডোন্ট টেক ইট এজ আ প্রফেশন। তুমি অন্য কিছু করো, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, ডু এভরিথিং, বাট গানটাকে নট অ্যাজ এ প্রফেশন সেভাবে নিও না। আর আমার মনে হয় তোমাদের জীবনটা একটা এক্সাম্পল বটে, যে শুধুমাত্র যে গান বাজনা চর্চা করলে পড়াশোনাটা হবে না, এটা এই মিথটাকে তোমরা মানে ভাঙতে পেরেছো। একদম একদম, এটা খুব ভুল কথা। মানে ইচ্ছে থাকলে সত্যিই সেটা করা যায়। তো আমি সেই বাবার ওই কথাটা অনুসরণ করে সবসময় চলেছি, যে বাবা যেহেতু চাইতেন না যে পড়াশোনাটাকে আগে রাখো, নিজের পায়ে আগে দাঁড়াও, তারপর তুমি গানটা পাশাপাশি করো, গান ছেড়ে দিতে কেউ বলছে না। আমি সেটাই ফলো করেছি। বাট একটা সময় পরে দেখলাম, যখন এই যে ইউটিউব প্রজেক্ট সব দিকে দেখতাম যে সবাই খুব ইউটিউব প্রজেক্টস করে, তো সেখানে হঠাৎ করে সাডেনলি আমারও নিজের যে ইচ্ছেটা সেটা অতটা ছিল না। সেটা আমি যখন আমার এক বন্ধু, ওর সঙ্গে কাজ করা যখন থেকে শুরু করি, ওই আমাকে সেই পথটা দেখিয়ে দেয় যে তুমি যদি গান মানুষের কাছে পৌঁছে দিতে চাও, যে তোমার গান সবাই শুনুক, বা যেহেতু তুমি গানটা শিখেছো এবং গানটা ভালোবাসো, গানটা রেগুলারলি চর্চা করো, তো ওয়াই নট ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। রাইট।
আমি এটা নিয়ে অনেক ভেবেছি, প্রথমে অনেক আপত্তি জানিয়েছি, না না হবে না কিছুতেই, এটা হবে না ওটা হবে না, করে টোরে যে ওর অনেক ইন্সপিরেশনে এবং ওর সেই বলে না যে পেছন থেকে কেউ একটা ধাক্কা না দিলে হয় না, তো সেটা করাতে আমিও যখন ইউটিউব প্রজেক্টসগুলো শুরু করলাম করা, তখন দেখলাম যে হ্যাঁ ঠিকই মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি আমাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়া এনে দিয়েছে। তো এবং এই যে বিভিন্ন রিয়েলিটি শোজ থেকে বিভিন্ন ছেলেমেয়েরা উঠে আসছে, তো ওই প্ল্যাটফর্মগুলো না থাকলে ওদেরকেও হয়তো কেউ চিনতে পারতো না। তো নিশ্চয়ই মানে সোশ্যাল মিডিয়াকে আমি নিশ্চয়ই এবার একটা মজার প্রশ্নে ঢুকবো, যেহেতু রিয়েলিটি শোর কথাটা উঠেই এসছে, তাহলে জিজ্ঞেস করবো যে ধরো রিয়েলিটি শো গুলোর মধ্যে তো বিভিন্ন ধরনের গান প্রতিযোগীরা গাইছেন, এবার যদি এমন কোন একটা শো হয় যেটা শুধুমাত্র রবীন্দ্রনাথকে ডেডিকেট করে, ওনার গান নিয়ে চর্চা হবে শোটাও, এবং তুমিই ধরো সেটা অর্গানাইজ করলে আগরতলার একটা জায়গা, তাহলে সেই শোটার কি নাম দিতে চাও? বাবা এটা খুব কঠিন প্রশ্ন, মানে সাডেনলি ওটা মনে করে বলা খুব টাফ। অনেকে অনেক সময় ফোন করে জিজ্ঞেস করে বা মেসেজ করে বলে যে দিদি এই অনুষ্ঠানটার কি নাম দেবো একটু বলে দেবে, কিছুদিন আগেই একজন বলছিল। তো আমি না সব সময়তে চেষ্টা করি কোনো একটা গানের লাইন একটা দিয়ে দেওয়ার। আচ্ছা, হ্যাঁ, তো আমার ওটা খুব পছন্দ হয়, সেটা মাঝখান থেকে হোক বা শুরুর লাইন হোক। তো আমি মানে পার্টিকুলার কোনো ওয়ার্ড নিই না কোনো সময়তে, একটা লাইন দিলে মানে মনে হয় এটা রেশটা থাকে। তো আমি যেই গানটা প্রথম করলাম মাঝে মাঝে তব দেখা পাই, এটা হতে পারে। তো এটা আমার মানে একদম সবথেকে প্রিয় গান রবীন্দ্রনাথের। এইবার ভারতের মাটি থেকে বাইরে বেরিয়ে আমরা যদি একটু বাইরের দিকে যাই, বিদেশেও কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। বাঙালি তো বটেই, বাঙালি ছাড়াও অবাঙালি লোকরাও কিন্তু রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করেন। একদম করেন। ওদের 25শে বৈশাখ সম্পর্কে যদি তোমার কোনো ধারণা থাকে, ওরা কিভাবে সেলিব্রেশন করছে, কি করছে? ধারণা সেভাবে নেই, বাট পরিচিত প্রচুর লোকজন আছে যারা বিদেশে থাকেন। সান ফ্রান্সিসকোতে আছে আমার এক বন্ধু থাকে, কিছুদিন আগেই ওর সাথে কথা হচ্ছিল, জাস্ট এই লাস্ট মান্থেই ওর সাথে দেখা হয়েছিল। মানে কোইন্সিডেন্টালি আই ওয়াজ ইন কলকাতা, মানে হি ওয়াজ অলসো ইন কলকাতা। তো মানে সেও আমার একজন ফেসবুক ফ্রেন্ড। তো কোনোদিন কিন্তু আমাদের দেখা হয়নি, লং টার্ম আমাদের কথা হতো, বাট কোনোদিন দেখা হয়নি। কোইন্সিডেন্টালি দুজনেই কলকাতা থাকাতে তো উই ডিসাইডেড যে উইল মিট। তো সেখানে গান বাজনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে তোমাদের ওখানে কিরম করে হয়, জাস্ট এই 25শে বৈশাখের কথাই হচ্ছিল। তখন ও কিছু বলছিল যে মানে খুবই সুন্দর করে নিজেদের মতো করে আমরা যতটা পারি, এবং বিদেশিরাও, এরকম না যে শুধু বাঙালি যারা আছে তারা, বিদেশি যারা আছে ওখানে তারাও চেষ্টা করে যে রবীন্দ্রনাথের গানগুলো গাইতে নিজেদের মতো করে। ওরা তো আর সেই উচ্চারণটা হবে না, বাট নিশ্চয়ই চেষ্টা করেন। এবং শুধুমাত্র জানিস তো 25শে বৈশাখ নয়, 22শে শ্রাবণ, পয়লা বৈশাখ, বাঙালি যা যা কালচার আছে সেগুলো ওরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে ফলো করার। তো সেগুলো শুনে ভাল লাগছিল যে রবি ঠাকুর আলটিমেটলি থাকছেন। আমরা যতই ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করি না কেন বা যাই, আমরা যেখানেই যাই না কেন, রবি ঠাকুরকে বাদ দিয়ে কিছু হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন বলা হয় যে বিশ্বজনীন ঠাকুর, আমাদের সবার ঠাকুর, সবার পরিচিত ঘরের মানুষ বলতে, কিন্তু তোমার কি মনে হয় তাকে কি সেই বিশ্বজোড়া খ্যাতি বা সম্মান কি আমরা দিতে পেরেছি আমাদের প্রাপ্য? এটা খুব মানে আমি জানি না এই প্রশ্নটার উত্তর দেওয়াটা কতটুকু ঠিক হবে বা প্রশ্নটাও কতটা মানে গ্রহণযোগ্য হবে। যারা দর্শক শুনবেন তারা বলতে পারবেন যে রবি ঠাকুরকে আলাদা করে বিচার করার যে ক্ষমতা, সেটাই তো আজ পর্যন্ত কেউ জন্মেছে বলে আমার মনে হয় না। যে ওনার গ্রহণযোগ্যতা কার কাছে কতটুকু, সেটার বিচার করবে কে, সেটা বিচার করার যে জায়গাটা, সেটা রবীন্দ্রনাথ কাউকে দিয়ে যাননি। বিকজ কয়েকটা জন্ম পার হয়ে গেলেও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের সৃষ্টি বা কবিতা বা যাই উনি সৃষ্টি করে গেছেন, সেগুলোর ধারে কাছে কেউ পৌঁছতে পারবে না। এবং ভীষণ সত্যি কথা। এবং কারোর ওই স্পর্ধাটাই হওয়া উচিত নয় যে ওনাকে জাজ করার বা অনেক কিছুর ঊর্ধ্বে। ছোটবেলায় আমার এক শিক্ষক মশাই বলেছিলেন যে উনি সারা জীবনে যা লিখে গেছেন আমরা এক জীবনে তা পড়েও শেষ করতে পারবো, কোনো জীবনেই বোধহয় লিখতে পারবো না। লেখা তো দূর, মানে পড়াও হয়তো হয়ে উঠবে না সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার কোনো লেখাকে সঠিক বা ভুল বলার স্পর্ধাই তো আমার একদম কেউ নেই। ওনার জীবনের হয়তো 1% আমরা বুঝতে পারি, কিছুই বুঝতে পারিনি, একদমই কিছু বুঝতে পারিনি। এসব সৃষ্টি কোথা থেকে এসছে,
প্রতিটা গানের যদি আমরা মূল্যায়ন করতে যাই বা প্রত্যেকটা গানের যদি আমরা ধরে ধরে পড়তে যাই, তাতেই তো পুরো জীবন কেন কয়েক জীবন কেটে যাবে। এবং মানে অদ্ভুত সব গানের মিনিং। আমার মনে পড়ে এই গত বছরই একটি গান আমার ইউটিউব থেকে রিলিজ হয়েছিল, যে প্রসঙ্গক্রমে মনে পড়লো কথাটা, দাঁড়াও আমার রাখিরও আগে গানটা। এবার এই গানটা আমার ছোটবেলা থেকে খুব অপছন্দ, মানে আমার কোনো দিন ভাল লাগতো না এই গানটা গাইতে তো ভালো লাগতোই না, শুনলেই আমার খুব বিরক্ত লাগতো গানটা। যেখানেই যাকে আমি গাইতে শুনেছি মানে আমি খুব ভুরুকুচ করতাম, মানে আমার একদম ভালো লাগতো না, সেটা আবার কি গান, এরকম কেন গানটা। সাডেনলি একদিন আমাকে আমার যে বন্ধুর কথা বলছিলাম, যার হাত ধরে আমার ইউটিউব প্রজেক্ট শুরু হয়েছিল, ও আমাকে একদিন সাজেস্ট করছে, বলছে কথা, ও জানতো না যে আমি গানটা ভালোবাসি না। ও আমাকে হঠাৎ একদিন বলছে ফোনে, পূর্ণি আমার একটা মানে লম্বা বছরব্যাপী একটা প্রজেক্ট চলছিল, তার মধ্যে ও আমাকে বলছে যে এই গানটা কি আমাদের প্রজেক্টে রাখা যায়। আমি তো মানে শোনা মাত্র, মানে ও সেন্টেন্সটা বোধহয় কমপ্লিট করতে পারেনি, আমি শোনা মাত্র না না ইম্পসিবল, এটা তো হবেই না। তো ও তো আমার এত ইম্পসিবল শুনেও যে মানে এটা না পসিবল হওয়ার মতোই বা কি না, মানে পসিবল কেন, ইম্পসিবল কেন। তা আমি বলছি না আমার একদম পছন্দ না গানটা। তো ও আমাকে প্রচুর কনভিন্স করার চেষ্টা করেই যাচ্ছে। সেটাও ও বলছে যে জানো তো এই গানটা মা খুব ভালো গাইতেন ছোটবেলায়, তাও যদি আমি রাজি হই, হ্যাঁ মা খুব ভালো গাইতেন ছোটবেলায়, না ভালো না আমি গাইবো না, এটা নিয়ে আর অন্য কোনো কথা বলো, অন্য গান বলো। তো উই স্কিপড। আচ্ছা, এবার কি হয়েছে, হঠাৎ করে একদিন দুপুরবেলা, আমার পরিষ্কার মনে আছে, আমি গীতবিতানটা নিয়ে ছুটির দিনে অনেক সময় বসি, এমনি পাতা উল্টাই বা গানগুলো পড়ি বা দেখি। তো গীতবিতানটা নিয়ে পাতা উল্টাতে হঠাৎ কোইন্সিডেন্টালি আমি যখন বইটা খুলেছি, পাতাটা যেই উল্টেছি, এই গানটাই পাতাতে রয়েছে। একদম জাস্ট পাতাটা উল্টানোর সঙ্গে সঙ্গে এই গানটাতে হঠাৎ করে। তো আমরা গানটার দিকে অনেকক্ষণ তাকিয়ে আমি ভাবছি যে আমাকে গানটা বললো করতে, গানটা কি একবার দেখবো, এই না মানে হঠাৎ আমার মনে হচ্ছে কথাটা। তো আমি গানটা না পড়লামও, 2-3 বার পড়েছি, পড়ে আমি আবার রেখে দিয়েছি। না আমার আবার একটা স্বভাব আছে, আমি না 2-3 বার 4 বার যদি কোনো জিনিস পড়ি, এবার সেটা আমার মাথায় না ঘুরতে থাকে। আচ্ছা, মানে যে কোনো জিনিস, সেটা পড়া রিলেটেড হোক, মানে আমার স্কুল রিলেটেড কোনো কাজ হোক, বেশি যদি কিছু একটা পড়ি আমার ওটা মাথায় ঘুরপাক খেতে থাকে। রাত্রিবেলা শুতে গেছি যখন, আমার মাথায় হঠাৎ করে মনে পড়েছে যে ও আমাকে বারবার গানটা বলছিল, আমি কি একবার গানটা, সাডেনলি না মানে আমি জানি না কেন আমার মাইন্ডটা না পুরো সুইচ অফ হয়ে গেল একদম। আচ্ছা, মানে এত ইনক্লাইন্ড হলাম আমি গানটার প্রতি, আমি স্টিল নাও জানি না কেন। গানটা আমি বেশ কয়েকবার পড়েছি, মানে মিনিমাম 50 টাইমস তো হবেই। আচ্ছা, পড়ার পরে আমি গানটার স্বরলিপিটা নিয়ে যখন বসলাম, আমি মনে মনে ভাবছি যে এই গানটা আমি ছোটবেলা থেকে কেন আমার ভালো লাগেনি, কেন ভালো লাগেনি, মানে আমি মানে ইন্ট্রোস্পেকশন করছিলাম যে আমার কেন ভালো লাগেনি, এটা আমার খুঁজে বার করতে হবে যে কেন ভালো লাগেনি। তো আমি পরের দিন কি সৌভিককে ফোন করেছিলাম, মানে আমি যার কথা বলছিলাম ওকে ফোন করে আমি বললাম যে আমরা কি ওই গানটা নিয়ে একটু ভাবতে পারি। ও তো আকাশ থেকে পড়েছে, ও আমাকে বলছে মানে বুঝলাম না, গানটা নিয়ে ভাবছি মানে কি, তুমি তো গানটা রিজেক্ট করে দিলে বললে। আমি বললাম না একটু আমি ভাবছি গানটা নিয়ে। তো বলছে আচ্ছা ঠিক আছে ভাবো। এবার আই টুক লং 1 month, আমি না গানটা নিয়ে 1 মাস ধরে ভাবতে আমি যখন কনক্লুশনে পৌঁছলাম যে আমার কেন ভালো লাগেনি গানটা ছোটবেলা থেকে, মানে দ্য অনলি রিজন আই ফাউন্ড যে আমি তো কোনোদিন গানটা পড়িনি। আমি গানটা যদি না পড়ে কেউ, তাহলে কখনো সেই গানটার প্রতি তোমার ভালোবাসা তৈরি হবে না। ওই একমাত্র কারণ ছিল আমার গানটা ভালো না লাগার। আমি তখন না আমার মনে পড়েছে আমার যে গানের গুরু, আমার যে গানের স্যার সমীর স্যার সবসময় বলতেন ক্লাসে যে তুমি যদি কোনোদিন গান না পড়ো তাহলে তুমি কোনোদিনও গান বুঝতে পারবে না, তাহলে তুমি গানটাকে তো বুঝতেই পারলে না, তাহলে তুমি গানটা গাইবে কোথা থেকে। তো এই গানটার ক্ষেত্রে না পার্টিকুলারলি এতগুলো কথা যে বললাম শুধুমাত্র এই কারণে যে গান না পড়লে কখনো গান আত্মস্থ করা যায় না, গানটার প্রতি সেই ভালোবাসাটাই তৈরি হবে না। নাও এই গানটা ওয়ান অফ মাই ফেভারিট সংস, যেটা এই গানটা আমি কোনোদিনও পছন্দই করতাম না। এইবার তো তাহলে আমাদের একটু অনুরোধ থাকবে যে অন্তত দুটো লাইন একটু। আচ্ছা, দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও আমার আখিরও আগে, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার
আখিরও আগে দাঁড়াও আমার আখিরও আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে আমারও পরানো পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে। দাঁড়াও আমার আখিরও আগে দাঁড়াও আমার আখিরও আগে। এই যে ধরণী চেয়ে বসে আছে ইহারও মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলি ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া। যাহা কিছু আছে সকলি ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া। দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরহী হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে। দাঁড়াও আমার আখিরও আগে দাঁড়াও আমার আখিরও আগে। তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আমার আখিরও আগে দাঁড়াও আমার আখিরও আগে। কি ভালো কথা, কি ভালো কথা। এই কথাগুলো কোনোদিনও পড়িনি ছোটোর থেকে, সেটাই ভাবছিলাম যে হয়তোবা মন দিয়ে গানটা শুনেছিলাম, বাট যতক্ষণ না পর্যন্ত রবি ঠাকুরের কথা তুমি পড়বে, যতক্ষণ না পর্যন্ত গানটা বুঝবে, ততক্ষণ কোনো গান ভালো লাগবে না। এটাই হলো মানে ওনার গানের সার্থকতা। সত্যি কথা। একটা মজার প্রশ্নে যাবো। হ্যাঁ, আবার মজার প্রশ্ন বল। বলে ফেল। রবীন্দ্রনাথের গান শুনলে নাকি ঘুম পায়। এই বাবারে, আমার তো পাইনি কোনোদিন, এখন কি করা, আজও পায় না, এখন কি করা। চোখ বন্ধ করে গান গাইছি মানে কেউ ভাববেন না ঘুমোচ্ছি। রবি ঠাকুরের গান শুনে যদি কারোর ঘুম পায় তাহলে তো কি বলবো, তাহলে লড়ি শুনলে কি হবে? লড়ি শুনলে আমরা ঘুমোতাম। রবি ঠাকুরের গান শুনলে ঘুম পাই ইন দ্য সেন্স, আমার মনে আছে একবার আমাকে একজন বলেছিল যে রবি ঠাকুরের গান শুনলে ঘুম পায় মানে কিন্তু সেই ঘুমোনো না, চোখ বন্ধ করে যে গানটা আমরা ফিল করি সেটাও কিন্তু অনেকটা আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যায়। মানে সেই যে একদম ঘুমিয়ে পড়া ঝিমোচ্ছি সেই জিনিসটা না। যেরকম আমার এক মানে খুব ক্লোজ একটি মানুষ আছে যার নাম পৌলমী। পৌলমীর মা আমাকে বলে, এবারও আমি কলকাতায় গেছিলাম, পরে দেখা হয়েছিল, আমাকে বলছিল যে পূর্ণি আমি তোমার গান শুনে ঘুমোতে যাই। তো এইগুলো না পাও না জীবনে। সেই ঘুমটা কিন্তু ওই ঘুম না যে আমি ঝিমিয়ে পড়ে যাচ্ছি গানটা শুনে আমার বিরক্ত লাগছে তাই আমি ঝিমোচ্ছি, সেটা নয়। মানে আরাম থেকে ঘুমোনো,
সেই এটা যেন অদ্ভুত গানটা একটা শুনে meditation। একদমই তাই, একবার একটু নিজের ভেতরে খুব ঢুক ইম্পর্ট্যান্ট দেওয়া। একটা ওয়ার্ড বললি, মেডিটেশন, একদম তাই। রবীন্দ্রনাথের গান আমাদের কাছে মেডিটেশনের মতো। সেই গানটা যদি তুমি ভেতরে না ঢোকাতে পারো, তাহলে না আসবে মেডিটেশন, না আসবে গানের প্রতি ভালো লাগা, না আসবে ভালোবাসা, কোনোটাই আসবে না। আজকাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যেমন ফেসবুকে একটা হয় আর কি, কার থেকে কার কোটটা খুব বেশি সুন্দর হলো, ভালো হলো, এরকম একটা প্রতিযোগিতা কোট, চলে। ওকে, আচ্ছা। তুমি কি এটা কখনো তোমার সঙ্গে মানে হয়েছে বা ফেস করেছে এই জিনিসগুলো? না, কোট ইন্টারেস্টিং কিছু বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘটে থাকে, এটা কিন্তু মানে অনস্বীকার্য। মানে বহুত ইন্টারেস্টিং ঘটনা আমিও ফেস করেছি এবং দেখেছি, এবং শুধু অদ্ভুত না, আমি বলবো উদ্ভট সব কাণ্ডকীর্তি সোশ্যাল মিডিয়াতে হয়। সে রবীন্দ্রনাথের গান হোক আর যে কোনো গানই হোক না কেন, হয়তো বটেই। বাট কোট নিয়ে কোনোদিন কম্পিটিশন হয়নি। বাট আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছে যে মানে তুমি কোনো ছবি পোস্ট করতে গেলে রবি ঠাকুরের গান কেন কোট করো, আচ্ছা, মানে কথা কেন কোট করো। তো আমার কাছে একটাই উত্তর আসে, সেটা হলো আমার ভালো লাগে। একটা গান গাইতে খুব ইচ্ছে করছে, যেখানে যাই চেষ্টা করি এই গানটার 2 লাইন হলেও একটু গাওয়ার, রবীন্দ্রনাথকে মনে করে। রবীন্দ্রনাথের গান তো জীবনে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু, মানে আমাকে জীবনে উঠে দাঁড়াতে যে কিভাবে রবীন্দ্রনাথের গান সাহায্য করেছে সে একমাত্র বোধহয় আমিই জানি সেটা। তো এই গানটা না প্রত্যেকদিন আমি সকালবেলা 2 লাইন হলেও একটু মনে মনে হলেও গাই, হয়তো জোরে গাই না, কিন্তু মনে মনে হলেও গাই। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি করি জোড় করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি। কি ভালো কথা, করি জোড়ো করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারই সম্মুখে। মানে এত ভালো কথা কোথাও পাওয়া যাবে না সত্যি। মানে গানগুলো শোনার পর মনে হয় যে কথাগুলোকে যদি অনুভব করা যায় না, মানে পুরো অন্য একটা মানে জগতে ডুবে যায়, সেখানে ওই জাজমেন্ট ওগুলো কিছু আসেই না তখন, কোথায় জাজমেন্ট। সত্যি আমি তাই ভাবি যে মানুষ অন্য বেকার কিছু না করে তো এগুলোও করতে পারে, লোকের পেছনে লোকে না লেগে, লোকের নামে বদনাম না করে, এর নামে ওর নামে বাজে কথা না বলে, যে গান গাইতেই হবে নট নেসেসারি, কথাগুলো তো একটু পড়া যায়, তাহলেও তো অনেক কিছু একটু ভেতরে মনে হয় ঢোকে। একটা মজার প্রশ্ন করছি। হ্যাঁ, তোর মজার প্রশ্নের তো কোনো অভাব নেই। এবং মজার প্রশ্নগুলোকে তুমি এত সুন্দরভাবে কোটেড করে এগুলোকে আবার একটা মোড়কে নিয়ে আসছো, আমি শুধু এই স্কিলটা শেখার চেষ্টা করছি এখানে বসে বসে, বিশ্বাস করো। আর কি বলতো, ওই যে মানে একটু আগে আমরা কথা বলছিলাম যে টিচাররা অতিরিক্ত কথা বলে, এত বেশি কথা বলা হয়ে যায়। এবং টিচাররা কি সবসময় মোটামুটি একটু সিরিয়াস কোটেড থাকে? না, একদমই না, আমি তো তোমাকে তো মনেই হয় না বলে, একেবারেই না। ঠিক আছে, তাহলে ওই যে কিছুক্ষণ আগে বলছিলে যে তোমার বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তির একটা বিশাল ব্যাপার স্যাপার, ওই স্মৃতিশক্তিকে এইবার একটু নাড়াচাড়া করে আমাকে শুধু এইটা বলো যে রবীন্দ্রনাথের গান লিখে অনেকে অনেক সময় প্রেম নিবেদন করেছে, কোট লিখে ভালোবাসার মানুষকে চিঠি দিয়েছে, এটা ছিল মজার প্রশ্ন। হ্যাঁ, তো এবার তুমি তোমার জীবনে কখনো এরকম কিছু করেছো কিনা? আমি করেছি কিনা না পেয়েছি কিনা, কোনটা? দুটোই জানতে হবে। আচ্ছা, মানে তো সব বলে দিতে হবে তাহলে, মানে তো যে অনেকে অনেক কিছু যেগুলো জানে না সেগুলো জেনে যাবে। আমরা চাইবো যে নাদের পডকাস্টে এরকম নতুন নতুন কিছু জিনিস জান, যে পূর্ণিদিকে সবাই চেনে না, যে আচ্ছা পূর্ণিদির সঙ্গে এটাও হয়েছিল, সেটাও জানুক লোকে। ওকে, না সেরকম সত্যিই খুব মজার এবং এম্বারেসিং কোয়েশ্চেন। আচ্ছা, এরকম কিছু হয়নি, বাট প্রেম নিবেদন রবীন্দ্রনাথের গান দিয়ে না, সেটা আমার সাথে হয়নি। বাট মানে আমি শুনিয়েছি, সেটা হয়েছে, আমি শুনিয়েছি, মানে সামওয়ান, সেটা নয় রইল উজ্জ, সামওয়ান, মানে যখন আমরা ফার্স্ট ডে যেদিন মিট করি, হি আস্কড মি টু সিং দ্য সং আর কি, যে তোমার সাথে আমার প্রথম কোনো কথা কোনোদিন হয়নি, বাট আমি চাইবো কোনো কথা বলার আগে
মানে দুটো লাইন গান দিয়ে তুমি আমার সাথে কথা বলো। আচ্ছা আচ্ছা। তো এখন বলবি না যে ওই গানটা কি গান ছিল এবং শোনাতে বলবি না। আমরা কি লাইনগুলো শুনতে পারবো? গানটা না হয় নাই বা গাইলে হয়তো তার জন্য সেটা লাইন স্পেশাল শুনবে কেন, গাইলে তুমি গানটাই গেয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। এই গানটা ছিল আমারও পরানো যাহা যায়। দারুণ দারুণ। এটা ছিল, এবং মানে একবার না, এই ঘটনাটা 3 বার ঘটেছে। আচ্ছা। মানে 3 জন আলাদা আলাদা ব্যক্তি, যদিও সেগুলো সব প্রেম নয়। এই যেমন আজকে তোমাকে বললাম যে নাদের পডকাস্টটা যখন শুরু হবে তোমার গান দিয়ে শুরু হবে, কোনো কথা বলবো কোনো কথা বলবো। তোমার সঙ্গে বোধহয় এটা কোইন্সিডেন্টলি হয়ে চলছে। একদম এটা হতেই থাকে সারাক্ষণ, যে কারোর সাথে দেখা করতে গেলে বা যেখানেই যাই, পূর্ণিদি একটা গান শোনাও না, পূর্ণিদি একটা গান করো না, মানে এটা একটা লোকের আবদারের মতো হয়ে গেছে। এবং আমি কোথাও গিয়ে কখনো এটা বলি না যে না না বাবা আমার আজকে গলা খারাপ আছে আমি গাইবো না, ওটা মানে হয় না। আমি বেশ মজা করে নাকামুগুলো আসে না, গলা ভালো না, অনেক ধরে রেওয়াজ করতে না, ওটা পাচ্ছি না, কারণ আমি তো জানি আমি রেওয়াজই করি না, আমি তো রেওয়াজই করি না। আমি আর বলবো কি যে গলা খারাপ, আমার গলা খারাপই হয়ে আছে, তো ওটা আর আমি আলাদা করে কিছু বলার জায়গা নেই যে আমি রেওয়াজ করি না, ওসব ন্যাকামো আমার নেই, ওসব পারিনি কোনোদিনই করতে পারি। এরকম আবদার করে একদম রেগুলারলি চলে সেটা, একদম সেটা জবে থেকে চাকরি পেয়েছি তবে থেকেই চলে আসছে। মানে ক্লাসের মধ্যে পড়াশোনার পাশাপাশি একটু গান বাজনাও হালকা করে ওদেরকে, পড়া চলাকালীন হয় না, ক্লাস চলাকালীন হয় না, সেটা করা মুশকিল আছে। এখন সব স্কুলে সিসিটিভি আছে, আচ্ছা সেসব করা অনেক। তার মানে কি বলতে চাইছো সিসিটিভি না থাকলে হতো? সেটা হতে পারতো হয়তো, হয়নি তাও না, হয়েছে সেটা ক্লাসে হয়েছে, বাট নাওএডেজ হয় না। আজকাল পড়াশোনার সিস্টেম বা অনেক কিছুই পাল্টে গেছে, পড়াশোনার সিস্টেম শুধু না, অনেক কিছুই পাল্টে গেছে। তো অনেক রেস্ট্রিকশনস আছে, অনেক বাধ্যবাধকতা আছে, অনেক কিছু আছে যেগুলো ইচ্ছে থাকলেও করা যায় না। বাট হয়েছে, মানে স্টুডেন্টসদের সাথে আমি বিশেষ করে ভীষণভাবে রিলেটেড, খুব, মানে আমি অনেকটাই কানেক্টেড স্টুডেন্টসদের সাথে। এই অগাস্ট মাসে 20 বছর হয়ে যাবে চাকরি করছি, তো এই 20 বছরের মধ্যে প্রচুর অজস্র অভিজ্ঞতা। তো আমার মনে আছে, তুই চিনবি নিশ্চয়ই, সবাই চেনে শঙ্করসনকে, উদয়পুরে থাকে, সুকান্ত শঙ্করসন, ওরা 2 ভাই। আমার চাকরি জীবনের প্রথম পোস্টিং উদয়পুর ইংলিশ মিডিয়াম। আচ্ছা। তো 9 বছর আমার সেখানে কাটানো। তো শঙ্করসন আমার চাকরির মানে প্রথম ক্লাসের প্রথম স্টুডেন্ট। আচ্ছা। তো আমার ক্লাস 11 আমার মনে আছে, প্রথম দিন যেদিন আমি ক্লাসে যাই সেদিন মানে দে ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ আই গট আর কি। তো তারপর আমি জানতে পারি যে শঙ্করসনকে আমি মোহর নামে চিনি, ও ডাকনাম মোহর। তো ও খুব ভালো গান করতো, তো স্টাফ রুমে আমরা ওকে, এই জিনিসগুলো না আজকাল খুব মিস করি, আজকাল এগুলো হয় না, মানে টিচাররা স্টুডেন্টসদের স্টাফ রুমে ডেকে গান শোনানো একটা, এগুলো আজকাল হয় না। তো ওকে আমরা ডেকে আনতাম, একটু গান শোনাবি, আয় না একটু গান করতাম। ও আমাকে উল্টো বলতো, ম্যাডাম আমার সঙ্গে একটু গান করো না। তো আমরা অনেক অনুষ্ঠান করেওছি একসাথে, তো এগুলো গুড মেমোরিজ আছে। তো এগুলো চলে যে ম্যাডাম একটু গান করো না, বিশেষ করে উঁচু ক্লাসের স্টুডেন্টরা এগুলো বেশি বলে, মানে 11-12 যারা, বাচ্চারা হয়তো একটু ভয় পাবে বা হয়তো সেটা বলতে পারবে না, বলার মতো এটা পায় না হয়তো, হ্যাঁ একটু চোখ টোক বড় করার ব্যাপার থাকে। তো তার মানে তুমিও চোখ বড় করে ভয় দেখো বাচ্চাদেরকে? ভয় দেখাই না ঠিক, বাট মানে ভয় দেখানোর জন্য সেটা করি না, এটা খুব ভুল কথা হবে। এটা টু কন্ট্রোল, মানে বাচ্চারা ক্লাসে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তো মানে ওদেরকে কন্ট্রোল করার এটা একটা পন্থা, মানে একটু তবু একটু এরকম করলে যাচ্ছে একটু থাকে, চুপ থাকে। এটা বোধহয় আমার ভীষণ ব্যাড লাগছে, আমি আমার লাইফে এমন কোনো টিচার পেলাম না, বা হয়তো আমি জানতে পারিনি হয়তো তখন যে ওনারা গান বাজনার সঙ্গে সেরকম ভাবে যুক্ত রয়েছে না, হয়তো আমরাও সেই আবদারের জায়গাটুকু রাখতাম যে একটা গান শোনান না। হ্যাঁ, কিন্তু আজকে তোমাকে বসে মানে গল্প কথার থেকেও বেশি বারবারই আমার গান শুনতে ইচ্ছে করছে। কিন্তু তারপরে আমি তোমাকে তারপরের প্রশ্নটাতে যাব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে সবাই বলে যে বাঙালি নাকি একটা ওভার এক্সাইটমেন্ট রয়েছে, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো বা কিভাবে সেটাকে তুমি এক্সপ্লেইন করো? আবার একটু রিপিট করবি প্রশ্নটা। রবীন্দ্রনাথকে নিয়ে যে বাঙালিদের একটা
বিশেষ আবেগপ্রবণতা, মানে ধরো কেউ যদি কিছু বলে, বা ধরো রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যদি কেউ কোনো ধরনের ধরো একটা মিম তৈরি করলো বা কিছু একটা করলো, এটাকে নিয়ে কিন্তু বাঙালিদের একটা ভীষণ আবেগে আঘাত লাগে এবং ওরা হয়তো সেটার জন্য একটা সোচ্চার হয়। এই যে রবীন্দ্রনাথের প্রতি একটা বিশেষ এই ধরনের একটা প্রেম বা ভালোবাসা বা একটা আবেগ, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো বা তুমি কিভাবে? ভালোভাবে দেখি না, মানে রবীন্দ্রনাথের গান নিয়ে মিম তৈরি করতে হবে, ইটস নট নেসেসারি। মানে কত কিছুই তো আছে বাই রবীন্দ্রনাথ, সব কিছুতে রবীন্দ্রনাথকে নিয়েই মানে তোলপাড় করতে হবে, নট নেসেসারি না। অনেক কিছু আছে, উল্টো পাল্টা কথা বলার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ চলে আসে। ওয়াই মিম? মানে রবীন্দ্রনাথ তো একটা ইমোশন, ডেফিনেটলি একটা ইমোশন। এই যে আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম না, যে ছোট্ট ওইটুকু একটা 2-3 বছরের বাচ্চা মেয়ে, এই সে কিছুই বুঝছে না, কি এই তো তোমার আলোক ধেনু, কি বোঝে সে আলোক ধেনু কি, আর গানটাই বা কি, বাট গানটা কিন্তু সে মুখস্থ করেছে, এইটুকু বাচ্চা একটা মেয়ে। এবং পুরোটা গান যদি তুই পড়িস দেখবি প্রতিটা ওয়ার্ড খুব কঠিন কঠিন শব্দ ওটার। এবার এই বাচ্চাটার মধ্যেও কিছু ইমোশনস আছে অবশ্যই। তার কাছে যদি ভালো লাগাটা না থাকতো তাহলে কিন্তু এই গানটা সে মুখস্থ করতে পারতো না এবং গাইতে পারতো না। সে না বুঝে গাইছে, তাহলে ইমোশনটা আছে তার মধ্যে। তো সেই বাচ্চা মেয়েটা যদি একটা দেখে যে এই পার্টিকুলার গান বা এই মানুষটার গান নিয়ে মিম তৈরি হচ্ছে, তখন সে কিন্তু ভাববে ওইভাবে, তার ভেতরে কিন্তু কিছু হলেও নেগেটিভ চিন্তাটা ঢুকবে যে এই মানুষটার গানটা আমি শিখলাম এরম ভাবে, এই মানুষটাকে নিয়ে এরম ভাবে মিম তৈরি হচ্ছে, মানে কেন? দরকার নেই তো, কিছু জিনিস আমাদের দরকার নেই, তাও আমরা করি। মানে জোর করে আমাদের করতে হবে, ওটা দেখাতেই হবে যে আমি করি। এবং লকডাউন পিরিয়ড থেকে না এটা খুব বেশি শুরু হয়েছে, যে একটা কম্পিটিশন দেখা যাচ্ছিল যে সবার গান গাইতে হবে, সবার নাচ করতে হবে, সবার আঁকতে হবে, মানে সবার সব করতে হবে। আমি বাড়িতে ফ্রি বসে আছি মানে আমি সব করব, এটা তো হয় না। না, কখনো হয় না। কথা মনে আছে ওগুলোর কথা? আমার আঁকাগুলোর কথা? ওগুলো ঠিকঠাক ছিল, ওগুলো ঠিকঠাক। আমি যদি বের করতে পারি আমি এটা পডকাস্টে দেব, এই বলে রাখলাম সবাইকে সাক্ষী রেখে। একদম ওগুলো বাট কি বলতো, কিছু জিনিসকে না মানে মানুষ নামিয়ে ফেলে স্ট্যান্ডার্ডটাকে। অন্য প্রশ্ন যদি করি তাহলে এইবার আমার মাথার মধ্যে অন্য আরেকটা কথা ঘুরছে যে ভালোবাসার শুরু দিয়েও রবীন্দ্রনাথ, আবার বিরহে যখন প্রেমিকা বা প্রেমিক ছেড়ে চলে গেল তখনও রবীন্দ্রনাথ। তো এই দুটো সিচুয়েশনের দুটো গান, তো বিপদে ফেলার জন্য আমাকে না বসিয়েছি সেখানে। এই দুটো সিচুয়েশনের জন্য দুটো গান। আচ্ছা, সেই ছেড়ে চলে যাওয়াটা তো ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। সে কি প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যাওয়া? হ্যাঁ, ধরে নাও এমনই। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রেমিক প্রেমিকার কথাই বলছি। টিনেজের অনেকে শুনছে, ওদেরও একটু ওদের জন্য দিয়ে দিই। তোমাদের যদি প্রেমিক প্রেমিকা ছেড়ে যায় এই গানগুলো শুনতে পারো। না, সেই গানগুলো শুনে ওরা মজা পাবে না, কারণ ওরা বলবে তো ঘুমিয়ে পড়ছি গান গাইতে গেলে। আচ্ছা, যেরকম একটা গান আমি কালকেই শুনছিলাম, জানি না তোরা জানিস কিনা, রবীন্দ্রসঙ্গীতের একজন খুব ভালো শিল্পী মনোজ মুরলী নায়ার। মনোজদা আগরতলায় এসছেন, একটি ওয়ার্কশপ চলছে আজকেই, এখনো চলছে বা শেষের পথে। মনোজদার একটি অনুষ্ঠান আছে, তো কালকে আমি যখন ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে গেছিলাম তখন একটি গান মনোজদা ওয়ার্কশপে শেখাচ্ছিলেন, তুমি যেও না এখনই। আমি মন দিয়ে না শুনলাম প্রত্যেকটা কথা, মানে একেই বলে রবীন্দ্রনাথের গান শেখানো। প্রতিটা কথা ধরে ধরে উনি শেখাচ্ছেন। আচ্ছা আচ্ছা, উনি বারবারই বলছেন একটা কথা, যে আমি কিন্তু এখানে গান শেখাতে আসিনি, আমি এখানে ইমোশনটা বোঝাতে এসেছি। আমি অনেক রকম ভাবে বলতে পারি, তুমি যেও না এখনই, কিছু মানে যে চলে যাচ্ছে সে আরো চলে যাবে, আরো সে চলে যাবে, বাবা আমি বিদায় হই, আমার দরকার নেই। বাট এটাই যদি আমি গাই, তুমি যেও না এখনই, মানে গানের আবেদন, গানের নিবেদন, গানের থ্রোয়িং আমি কিভাবে করব সেটার উপর ডিপেন্ড করবে। তো ছেড়ে চলে যাওয়ার, হ্যাঁ এটা একটা গান হতে পারে। অজস্র গান আছে, আসলে হঠাৎ করে সব কিছু মনেও তো পড়ে না। আর প্রেম নিবেদন তো অজস্র গান, কোনটা ছেড়ে কোনটা, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে।
একদিকে প্রেমিক প্রেমিকাকে বলছে যে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, আর কি অসাধারণ প্রেমের নিবেদন বা প্রেমের কথা, মানে এর থেকে বড় প্রেমের কথা আর হতে পারে না। আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। অদ্ভুত, মানে ওই কথার যদি ডিপে ঢুকে যায় না, একদম সত্যি হয়তো মানুষ বলতে পারে যে ভীষণ বাতলামো করছে ছেলেটা, কিন্তু সত্যি মানে তুমি যতবারই একটা লাইন ধরছো আমার চোখ আপনি বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না কেন, এটা ওই ঘুম পাড়ানোর বিষয়টা কিন্তু নয়, কিন্তু আমি বারবার শব্দগুলোর সঙ্গে এতটা কানেক্ট করছি আমার চোখ নিজে থেকে বন্ধ হয়ে আসছে। এরকম আরো এক দুটো গানের তো কোনো অভাব নেই, প্রচুর গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে। এই যে গানটা দেখ, এই গানটা কিন্তু রবি ঠাকুর বেঁধে গেছেন পূজা পর্যায়ে, পূজা পর্যায়ে গানটা লেখা। কিন্তু যে একদমই আনাড়ি, সে জানে না রবীন্দ্রনাথের গান নিয়ে কিছু জানে না, সে যদি গানটা শুনে হঠাৎ করে সে বলতেই পারে যে এটা প্রেমের গান। সেই প্রেমটা আবার অন্যরকম প্রেমও হতে পারে, ঐশ্বরিক প্রেম হতে পারে, মানবিক প্রেমও হতে পারে। তো এখানেই রবি ঠাকুরের গানের যে সার্থকতা, যে অনেক রকম ভাবে আমরা রিলেট করি একটা, এবং কথাই আছে যে পূজা এবং প্রেম মিলেমিশে একাকার হয়ে আছে ওনার গানে। তো এরকম প্রচুর প্রচুর, মানে কত মানে বললে শেষ হবে না যে রবি ঠাকুরের গানের প্রেম নিবেদনের তো অসংখ্য গান আছে, অসংখ্য গান। আবার তুই যেটা বললি চলে যাওয়ার কথা, মানে অসাধারণ সৃষ্টি এবং অসাধারণ গান। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এটার থেকে বেশি আর কি হতে পারে, যে দুয়ারে দাঁড়ায় বলে না, যে তুমি যেও না। এবং এই যে না তিনটে উইদিন কোটেশন লেখা আছে গানটার মধ্যে, যে মানে টু এমফেসাইজ যে তিনটে না তিন রকম ভাবে তুমি তোমার ভালো লাগার মানুষকে বলছো, ভালোবাসার মানুষকে বলছো যে তুমি যেও না। যে এখানেই রয়ে যায়, আমার গায়ে পুরো না কাটা দিচ্ছে, আমি যে বলছি কথাটা এবং গাইলাম, মানে জাস্ট গুজবাম্পস হচ্ছিল। আমার মনে হয় তোমরা যখন গান করো তখন শুধু গান করো না, তোমরা সেই গানটা হয়ে যাও, তখন এই শব্দগুলোকে পুরো ধারণ করে নাও। কথা প্রসঙ্গে মানে আমার প্রত্যেকটা জায়গায় আমি বলি কথাটা, এবং না বললে মানে তোর যে কোনো অনুষ্ঠান মনে হয় ইনকমপ্লিট থেকে যায়। গানের যে স্যার সমীর স্যার, মানে ফুল ক্রেডিট গোস টু হিম। স্যার শিখিয়েইছেন গানগুলো এইভাবে, মানে এই যে কথাটা এর আগে বলেছিলাম যে গানটাকে আত্মস্থ করা, তুমি যতক্ষণ না গানটা পড়ছো তুমি গানটা, মানে স্যার যখন ক্লাসে গান শেখাতেন, ওনার শেখানোর ওটাই স্পেশালিটি ছিল যে উনি শেখাতেন গানটা অনেক পরে, তার আগে গানটা 2-3টে ক্লাস গান শুধু পড়িয়ে যেতেন, যে তুমি পড়ো, শুধু গানটা পড়ো না, যতক্ষণ তুমি বুঝবে তুমি কিছু গান গাইতে পারবে না। তো এই যে গানটা যতটুকুই আজকে গাইতে পারি বা শিখেছি, এই যে এক্সপ্রেশনের ব্যাপারগুলো, এগুলো সব পুরো ক্রেডিট স্যারের। মানে উনি না থাকলে আমি কিছুই জানতাম না। আমার ডেফিনেটলি গান শেখা মার কাছে ছোটোবেলার থেকে। মা অসাধারণ গান গাইতেন, এখনও চেষ্টা করলে একাধটুক পারে গাইতে, বাট স্যারের কাছে যা শিখেছি, স্যারের কাছে আমার 20 বছর গান শেখা, মানে সেটা মানে আমি ব্লেসড যে এরকম একজন শিক্ষাগুরু পেয়েছিলাম, নাহলে আজকে কিছুই গান গাইতে পারতাম না। তো সেই জায়গাগুলো না খুব মনে হয়, কেন জানিস তো, সামনে বসে গান শেখার একটা আলাদা ব্যাপার আছে। আমরা যতই ইউটিউব থেকে গান তুলি, স্বরলিপি থেকে গান তুলি, ওটা হয় না। একজন গুরু দরকার যার থেকে বসে শেখা যায়। ওই জায়গাটা খুব মিস করি। তোমার আগের কথার প্রসঙ্গ টেনে একটা প্রশ্ন করতে চাই এবার, যে হয় না যে বিভিন্ন লিরিক্সের সঙ্গে অনেক সময় রবীন্দ্রনাথের গানকে একটু গোলমাল পাকিয়ে ফেলার যে একটা ব্যাপারটা, এটা আসলে এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, আমার ভিতর বাইরে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা, আমার ভিতর বাইরে, একদম কি বলতে এক্স্যাক্টলি এই অভিজ্ঞতাটাও আমার আছে। আমার 2017, এটা 2025, হ্যাঁ 23 এর 25শে বৈশাখ, তার ঠিক 2 দিন আগে আমার কাছে একটা ফোন এসছে
একটি মেয়ে ফোন করেছে, মানে নামটা বলতে চাইছি না, একটি মেয়ে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে দিদি একটা হেল্প চাই তোমার থেকে, এই গানটা দিয়ে কি না কি ও একটা নাচের জন্য এই গানটা দিয়ে কি নাচটা করতে পারি। আমি না মানে ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আই ওয়াজ রিয়েলি শকড, মানে আমি বললাম মানে বলছি না এই গানটা দিয়ে নাচটা কি করা যাবে। আমি বললাম অনুষ্ঠানটা তো 25শে বৈশাখের, মানে আমি তখনও বুঝতে পারিনি বিষয়টা। তো বলছে হ্যাঁ 25শে বৈশাখেই তো নাচবো। মানে 25শে বৈশাখে আমার ভিতরও বাহিরে কেন? ও মা এটা তো রবীন্দ্রনাথের। আমার এটা রবীন্দ্রসঙ্গীত নয়। আমি না মানে জাস্ট ভাবছি যে আমারও ভিতরও বাহিরে ওর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে। তখনও বলছে ইউটিউবে তো অনেক নাচের ভিডিওস আছে আমার ভিতরও বাহিরে দিয়ে। মানে আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, মানে এটা কি করে হয়? এই গানটাও তো কেউ একজন লিখেছেন রে বাবা, তার কথা কেউ জানেই না। এবং তোমাকে জাস্ট মজার কথা বলি একটা, আমরা লকডাউনের টাইমে একটা ছোট শর্ট ফিল্ম করেছিলাম এবং শর্ট ফিল্মের মধ্যে কোনো কথা বিশেষ মানে ব্যবহার করা নেই, শুধু একটা গানই ছিল। আচ্ছা, সেটার মধ্যে এই গানটা ছিল, ওকে, আমার ভিতরে বাহিরে অন্তরান্তরে দিয়ে পুরোটা গান শেষ হয়েছে এবং ফিল্মটা আমরা পোস্ট করলাম। আমি তো খুব সুন্দর করে এডিট ফেডিট করে লিখেছি, রবীন্দ্রসঙ্গীত দুর্নির্বাণ সাহা এটা গিয়েছিল, ওর ভার্সনটা আমি লাগিয়েছিলাম এটার মধ্যে। আমি তখনও নিজে জানতাম না। এবার যে আমাকে বিষয়ে গাইড করেছে সে নিজেও কিন্তু রবীন্দ্রসঙ্গীত চর্চা করছে দীর্ঘ বহু দিন ধরে, ঠিক আছে। তো আমি বললাম, সেই আমাকে সবকিছু চুস করে দিয়েছে, সবকিছু ব্যাপার স্যাপার। আমাকে আমার এক দাদা এটা কারেকশন করালো যে সিদ্ধার্থ এটা তো এরকম ব্যাপার, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই গানটা লিখেছেন, এই ব্যাপার, এটা তো রবীন্দ্রসঙ্গীত কখনোই নয়, তুমি এটাকে কারেকশন করো। আমি না পুরো আকাশ থেকে পড়লাম। আমার তখন ভিডিওর মধ্যে মোটামুটি ভালো ভিউজ হয়ে গেছে, অলমোস্ট 1000-1500 ক্রস করে গেছে। আমি বলছি আমার এটা জানাই ছিল না। তারপরে আমি এটাকে আবার ডাউন করলাম, করে আবার সেই দেখো ইনফরমেশনটা তো সঠিক দেওয়া প্রয়োজন না, যে কোনো একটা জিনিস আমি একটা প্ল্যাটফর্মে প্রেজেন্ট করছি, তার মানে কি আমি যে কথাগুলো বলছি এটা আর 5টা লোক শুনবে। এবার আমি যদি এখানে একটা ভুল কথা বলি সেটা আর 5টা লোক ডকুমেন্টেড হয়ে যাচ্ছে না, সেই ব্যাপারটা। আমি দাদার কাছে থ্যাঙ্কফুল যে দাদা ওই দিন আমাকে ওরকম ভাবে বলেছিল বলে সেটা আমার একদম ভেতরে ঢুকে গেছে, যে এই আগামীতে যেই আমার সামনে এই কথাটা বলেছে আমি বলছি এটা রবীন্দ্রসঙ্গীত নয়, প্লিজ একটু সার্চ করো। এবং তুমি যেই কথাটা বললে যে ইউটিউবে এরকম অনেক গান রয়েছে, সত্যি এমন গান রয়েছে, তুমি যদি রবীন্দ্রসঙ্গীত দিয়ে সার্চ করো এই গানটা চলে আসে না সামনে। অথচ হয়তো ইউটিউব কেন যারা এগুলো দিচ্ছে ওরা হয়তো জানে না যে গানটা কে লিখেছিল। মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, মানে সত্যি তাই, কি বলবো। তোমার সঙ্গে কথা বলতে বসলে মানে কথা আর শেষ করা হচ্ছে না, তো আমরা অলমোস্ট একটু শেষের দিকে চলে এসেছি পডকাস্টে। দুটো মজার প্রশ্ন দিয়ে আমরা এটাকে শেষ করব। হ্যাঁ, এবার তুমি ভুলে যাও যে আমি আছি তোমার সামনে, তোমার সামনে রবীন্দ্রনাথ বসে রয়েছে, বা তুমি ওনার সঙ্গে কোথাও একটা ঘুরতে গেছো, কোথাও গেছো, চা কফি কিছু একটা খাচ্ছো, কি গান শোনাবে ওনাকে আর কি নিয়ে ওনার সঙ্গে কথা হবে? ওটা আমি কি করে ভাববো? ধরো হলো হাইপোথেটিক্যালি মনে করি এক্স, এরকম হয় নাকি? ইংলিশের টিচারটা কি হাইপোথেটিক্যালি ভাবতে পারে না? না, মানে ইমাজিনেশনেরও তো একটা লিমিট থাকা উচিত। আমি কি করে ভাববো যে রবি ঠাকুরের সাথে আমি ডেটিং এ গেছি? ওটা তো হবে না। তো এখন হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় তো অনেকে প্রশ্ন করে যদি হতো তাহলে কি হতো, যদি হতো তাহলে কি হতো। জানি না, আমি তো মানে কি বলবো, গান শোনানো তো অনেক দূরের কথা, আমি তো কাঁপতাম ওরম করে। তাই ডেফিনেটলি, যে মানুষটার ভয়ে নয় দেখে, আচ্ছা ডেফিনেটলি কি গাইবো ওনার সামনে, ওটা হবে না। ফার্স্ট অফ অল তো বিষয়টাই হবে না। লিটারেচারের স্টুডেন্টরা জেনারেলি খুব ইমাজিনেটিভ হয়, এতটাও ইমাজিনেশন ঠিক নয়, কারণ ওই মানুষটা আসবে না, দ্বিতীয় কখনোই হবেও না। আনপ্যারালাল একজন মানুষ, তার আর কখনো সেই জায়গাটাই কেউ কখনো নিতে পারবে না। সত্যি কথা। এই যে নানা ধরনের তুমি ইউটিউবের ভিডিওগুলো তৈরি করেছো, গানের তৈরি করেছো, কখনো ইচ্ছে হয়নি যে তুমি একটু অভিনয়ের জগতে অভিনয় করো, কাজ করো? তোমার মধ্যে সেই প্রতিভাটা আমি দেখতে পাচ্ছি, বিকজ প্রত্যেকটা গানের মধ্যে তুমি যেই সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছ, যেরকমভাবে বিষয়টাকে বুঝিয়ে বলছো, আমার মনে হয় যে অভিনয়টা অনেকটা ওরমই হয়। অভিনয় ব্যাপারটা আসলে কি বলতো, ওটা তো ডেফিনেটলি অভিনয়, সব জিনিস শিখে তো হয় না, কিছু তো নিজের ভেতরেও থাকতে হবে, তবেই কেউ অভিনেতা অভিনেত্রী হতে পারে। বাট হ্যাঁ, অভিনয় করা ঠিক ভাবিনি, কিন্তু মিউজিক ভিডিওসগুলোর করার ক্ষেত্রে তো করেছি, অনেক এদিক ওদিক হেঁটে বেরিয়ে সেগুলো নিয়ে যদি একটু মজার গল্প বলো। কখনো ঝগড়াঝাটি হয়েছে টিম মেম্বারদের সঙ্গে? মানে বকা, তুমি ঝগড়া তো করবে না, হয়তো বকা দিয়েছো। ঝগড়াঝাটি ঠিক না, আমার যে টিম মেম্বারসরা
টিম মেম্বার্সের তো সবাই এখানে আগরতলায় চেনেই। একজন নভজ্যোতি ভারতী, আরেকজন তোর রাতুল বলে একটি ছেলে আছে, রাতুল রয়, ও। আর আমার আরেকটি ভিডিও করেছিল, ওর নাম হলো তোর আরেকটি ওর না, সবগুলোই তো ওরই করা। তো ঝগড়াঝাটি নয়, বাট হ্যাঁ মতানৈক্য তো হবেই, সেটা যে কোনো কাজ করতে গেলে হয়। মতের অমিল, মত এটা ভাল লাগছে না, ওর এটা ভাল লাগছে, আমার এটা ভাল লাগছে না। অভিজ্ঞতা তো মজার প্রচুর আছে, কারণ আমি প্রচুর নাচি ওখানে গিয়ে এবং ওদের মাথা খারাপ করি, এবং সেসব ভিডিওসও আছে, সেসব ভিডিওসগুলো করা আছে। এবং আমার জন্মদিনের দিন লাস্ট ইয়ার নভজ্যোতি সেটা পোস্ট করে দেয়, মানে উইদাউট নোয়িং, মানে জানি না দেখেছি, এসব করি আমরা, মানে যথেষ্ট মজা করে কাজ করি। সেটা হলো মেন কথা, যে আনন্দ করে কাজটা করি, খুবই আনন্দ করে কাজ করি। এবং নভজ্যোতির কথা বলতে গেলে বলতে হয় যে, মানে আমি বেশ বুক ঠুকে বলতে পারি যে ওর মতো এডিটিং আর কেউ করে না। এক্সিলেন্ট এডিটিং, মানে যদি এডিটিংয়ের পার্ট বলতে হয় আগরতলাতে, হি ইজ দ্য বেস্ট এডিটিং পার্ট। মানে আমার কিছু ভিডিওস আছে, আমি নিজেই দেখে না জাস্ট স্টান্ড আর কি, যে এত সুন্দর কি করে ভিডিও এডিট হতে পারে। এবং কলকাতার প্রচুর মানুষ আমার যাদের সাথে চেনা জানা আছে, বা গানের জগতের সাথে আমি যাদের সাথে জড়িয়ে আছি, প্রত্যেকে নভর কাজ এক কথায় বলেছে যে আমাদের কলকাতাতেও এরকম নেই, এত ভালো এডিটিং নভজ্যোতির। সো আই এম লাকি যে ওর সাথে অলওয়েজ এই কাজগুলো করে থাকি। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আগামী মাসে আমাদের ফিল্ম বাক্সবন্দি রিলিজ করছে, আর আমাদের বাক্সবন্দির এডিটর কিন্তু নভজ্যোতি ভারতী। যখন ফিল্মটা রিলিজ করবে, তোমরা অবশ্যই যারা এই মুহূর্তে শুনছো, অবশ্যই গিয়ে কিন্তু চ্যানেলের মধ্যে এই ফিল্মটা অবশ্যই দেখবে এবং তোমাদের মতামত জানাবে। একদমই তাই। ওর কাজের কোনো, এবং কি বলতো, যে কোনো কাজেই না, যে কোনো জিনিসেই ডেডিকেশন না থাকলে তো হয় না। এই যে তুই আজকে, এই যে বলছিলাম আমি একটু আগে, রুমটা এত সুন্দর করে বানিয়েছিস, এটার পেছনে তো প্রচুর ডেডিকেশন আছে। ডেডিকেশন না থাকলে কখনোই কোনো কিছু হয় না। ওর যে এফার্টগুলো দেয়, সেগুলো মানে অনস্বীকার্য, কি বলবো, অসাধারণ। এবং প্রতিটা গান আমি ওকে পাঠানোর পর ও যেভাবে আইডিয়া দেয় যে দিদি এটা এভাবে করো, এবং আমি চেষ্টা করি ওর মতো করেই করতে, মানে ও যে আইডিয়াগুলো দেয় সেটা ফলো করার অ্যাটলিস্ট চেষ্টা করি। হ্যাঁ, মতের অমিল কিছু না কিছু ব্যাপারে তো প্রত্যেকের ক্ষেত্রে সব সময়তেই হয়ই, সেটা হতে পারে, ও সেটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। তো বিকজ নভ অ্যাজ এ পার্সন ইজ ভেরি গুড, ওই কথাটাই বারবার চলে আসে যে তুমি যদি মানুষ হিসাবে ভালো না হও, সে তুমি গান বাজনা করো আর তুমি যাই করো না কেন, তোমাকে কেউ বুঝবে না। এটা একদম খুব মানে বাস্তব কথা। আমার মনে পড়ে আজও, স্যার যেদিন চলে গেলেন, আমাদের আগরতলাতে বা ত্রিপুরাতে যারাই রবীন্দ্রনাথের গান করেন, প্রত্যেকে একদিন হলেও স্যারের কাছে গান শিখেছেন, একদিন হলেও ওনার ছাত্রছাত্রী। স্যার যেদিন চলে গেলেন, সেদিনকে মানুষ কত ছিল সেটা মানে গুণে শেষ করা যাবে না, এত অসংখ্য মানুষ। কেন ছিল সেটা? মানুষ হিসাবে একটা অসাধারণ মানুষ ছিলেন বলে। তো শেষ যাত্রায় যখন তুমি তোমার সঙ্গে কারা থাকছে, সেটা তখন প্রুফ করে যে তুমি অ্যাজ এ হিউম্যান বিইং কেমন ছিলে। আর রবীন্দ্রনাথের গান আমার ব্যক্তিগত জীবনে এত বেশি প্রভাব বিস্তার করেছে, এত বেশি করেছে। আমি শুরুতে তোকে বলছিলাম না যে লাস্ট 27 বছর ধরে, 27 বছর বলার পেছনে একটা কারণ ছিল যে 27 বছর আগে বাবা চলে যায়। যখন আমি কলেজে পড়ি মাত্র, তখন কিছুই বুঝি না। আজকাল ছেলে মেয়েদের মধ্যে যতটা বেশি ম্যাচিউরিটি বা যতটা অ্যাডভান্স ছেলে মেয়েরা, তখন আমরা এতটা ছিলাম না, একটু বোকা টাইপেরই ছিলাম। এবং স্টিল নাও আমি একটু বোকা টাইপেরই, মানে, এবং আই লাভ টু বি দ্যাট। তো আমি অত বেশি ইন্টেলিজেন্ট হতে চাই না আমি। তো তো বাবা মারা যাওয়ার পর, বাবা চলে যাওয়ার পর অনেকগুলো মৃত্যু না পর দেখেছি, এবং প্রত্যেকটা চলে যাওয়ার ক্ষেত্রেই না একমাত্রই রবীন্দ্রনাথের গান আমাকে সাহায্য করেছে উঠে দাঁড়াতে। তো তাই দেখেছি যে এটা না অনেক বড় একটা শক্তি। তাই আমি ওই গানটা প্রত্যেকদিন গাই, যে প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, করি জোড়ো করো হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারই সম্মুখে। তো যে মানুষটা প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্তে এতভাবে জড়িয়ে রেখেছে, এতভাবে উঠে দাঁড়াতে সাহায্য করেছে, তার গানকে ভালো না বেসে কোথায় যাব, বাসতেই হবে। আমার দেখ, বাবা চলে যাওয়ার পর আমার
দিদির চলে যাওয়া, দিদির চলে যাওয়ার পর আরও ফ্যামিলির বহু মানুষের চলে যাওয়া আছে। এর আগে স্যারের চলে যাওয়া আমার কাছে একটা বিরাট বড় ধাক্কা ছিল, বিরাট বড় ধাক্কা, বিকজ আমি স্যারের সাথে ভীষণভাবে ইন্টিমেট ছিলাম, খুব ক্লোজ ছিলাম। মানে আমি এটা গর্ব করেই বলতে পারি যে আমি খুব একজন প্রিয় ছাত্রীদের মধ্যে একজন ছিলাম স্যারের। তো স্যারের চলে যাওয়াটা আমার কাছে ভীষণ একটা ধাক্কার জায়গা ছিল। তো সেই জায়গাটা, এরপর আমার দিদির চলে যাওয়া, এরপর আমার হাজব্যান্ডের চলে যাওয়া, তো পরপর চলে যাওয়াগুলো না মানে একমাত্র এই মানুষটির কারণে নিজেকে সামলে উঠতে পেরেছি। এবং আমার এখনও মনে পড়ে যে আমি যখন আমার হাজব্যান্ডের চলে যাওয়ার যে মুহূর্তটা, ওই মুহূর্তে যখন আমি খবরটা পাই হসপিটালে, সেই মুহূর্তেও কিন্তু একমাত্র এই মানুষটা আমার মনের মধ্যে ঘুরছিল, সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল। এবং একটা লাইন আমি জাস্ট রিকালেক্ট করতে পারি এখন, জাস্ট আমার চোখের সামনে ওই দৃশ্যটা মনে পড়ছে, যে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার জাস্ট দুটো লাইন মনে পড়েছে, যে আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তো এই কথাগুলো মানে তবু অনন্ত জাগে, তুমি এই কথা আর কোথায় পাবি? তো এই কথা যে লিখে দিয়ে গেছেন, তার কাছে রবীন্দ্রনাথের গান মানে আমি একটা অন্য জায়গাতেই রেখেছি। মানে আমি হয়তো প্রতিদিন হয়তো গান বাজনা করি না, প্রত্যেকদিন প্র্যাকটিস করি না, প্রতিদিন গান নিয়ে বসার একটুও সময় পাই না, কিন্তু মনে এই মানুষটি অন্য জায়গাতেই রয়েছে একদম। আমি এই প্রসঙ্গটা তুলবো করেও একবার মানে ভাবছিলাম যে না প্রশ্নটা করা কি মানে করাটা ঠিক হবে কিনা, কিন্তু আমার কাছে বরাবরই মনে হয় যে এই যে তুমি ব্যাপারটাকে ওভারকাম করেছো, একটা সাপোর্ট সিস্টেম তোমার ছিল, সেই সাপোর্ট সিস্টেমটা তোমাকে কিভাবে মোটিভেট করেছিল, কিভাবে সেই গানের লাইনগুলোকে তোমাকে উদ্দীপিত করেছিল ব্যাপারটাকে মানে ওভারকাম করতে, এটা কিন্তু সত্যি একটা বিষয় শেখার। এবং আমি চাইছিলাম যে হয়তো তুমি কথাটা বলো, আমাকে প্রশ্নটা করতে হয়নি, তুমি বলেছো। সত্যি বন্ধুরা, আমি সত্যি কথা বলছি যে আজকের পডকাস্টটা না আমরা মানে দিদিকে আমি তার আগে দিদি আমাকে শুধু এটাই বলছিল যে তুই যেরকমভাবে সাজিয়েছিস যে গদ বাঁধা কিছু নয়, কিছু গান হবে, কিছু কথা হবে, কিছু আড্ডা হবে, ঠিক এরকম ভাবেই আমরা ব্যাপারটাকে নিয়ে গেছি। অনেকগুলো মানে আনস্ক্রিপ্টেড ব্যাপার কিন্তু এখানে আপনারা আজকে শুনতে পেয়েছেন, সত্যি কথা, তাই তো? একদমই তাই, কিছুই স্ক্রিপ্টেড নয়। মানে তোর মাথায় কিছু প্রশ্ন ছিল, বাট সেগুলোর উত্তর আমার মাথায় কিছুই ছিল না, কারণ আমি জানতাম না যে কোন বিষয়গুলো আদৌ উঠে আসবে এবং কথা প্রসঙ্গে কি বলবো। এগুলো সবটাই মানে কথা প্রসঙ্গে কথা বলা, মানে রিলেট করে 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 একটার সাথে একটা যোগসূত্র থাকে। তো আর ওই যে আবার বেশি কথা বলি, আই লাভ টু টক, মানে আমি খুব ভালোবাসি কথা বলতে, কি করব। আমরা পডকাস্টের একদম শেষ দিকে দাঁড়িয়ে আছি, আমরা পডকাস্টটা শেষ করব দিদির একটা গান দিয়ে। এবং যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আমরা সবাই পালন করছি, আপনারা সবাই পালন করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি দিদির একটা গান দিয়ে। রবীন্দ্রনাথের গান নিয়ে যেহেতু কথা হচ্ছিল পুরোটা অনুষ্ঠান জুড়েই, যদিও আমরা বিভিন্ন প্রসঙ্গ টাচ করে এসেছি, রবীন্দ্রনাথের গানের আরেকটি স্পেশালিটি ছিল জানিস তো, যেখানে একদম শুরুতে যে গানটা দিয়ে আমি শুরু করেছিলাম, এই গানটারও দুটো ভার্সন আছে। যেরকম খুব পপুলার যেটা আমি গাইলাম সেটা ছিল মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন, এটা গাইলাম আমি। আরেকটা খুব পপুলার আছে যেটা মাঝে মাঝে তব দেখা পাই, এরকম দুটো ভার্সনে উনি গান লিখে গেছেন। এরকম আরেকটি খুব পছন্দের আমার গান, 25শে বৈশাখ উপলক্ষে এই গানটি রিলিজও হবে। আমার ইচ্ছে এখনও, যদিও মানে শুধুমাত্র রেকর্ডিংয়ের পার্ট কমপ্লিট হয়েছে, বাকি কিছু এখনও কমপ্লিট হয়নি, সেই গানটাই একটু অল্প করে শোনাই, দুরকমভাবে আছে। ঠিক আছে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না,
আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমার মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে, মন যখন জাগলি না রে। তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে, মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে।